চীনের তৈরি পোশাকে মার্কিন শুল্ক আরোপে নতুন সুযোগ বাংলাদেশের সামনে। বাড়তি সুবিধা দিয়ে বিদেশিদের বিনিয়োগকারী আকর্ষণের তাগিদ। গ্রাহকের টাকা নয়-ছয়ের অভিযোগ বিনিময় ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে। গ্রাহক আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ। বাংলাদেশ ভারত সীমান্তে থামছে না মৃত্যুর মিছিল। সীমান্ত সম্মেলন ঘিরে সুষ্ঠু বিচারের আশা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত 18 জন নিহত। কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ধাক্কাধাক্কিতে এমন মর্মান্তিক মৃত্যু। শুভ সকাল। এখন সকালের পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, যেখানে চীনের আধিপত্যও কম নয়। তবে সম্প্রতি চীনের পণ্য ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে নতুন সম্ভাবনায় খুঁজছে বাংলাদেশ। তবে চীনে আগ্রহ হারানো বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারবে বাংলাদেশ? এই প্রশ্নে বাড়তি সুবিধা দিয়ে হলেও চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কথা বলছেন ব্যবসায়ীরা। আর পোশাকে শুল্কমুক্ত সুবিধা নেওয়ার জন্য এটিকে অন্যতম সুযোগ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, উপরে শুধু চীন। তবে বিশ্ববাজারে চীন ও বাংলাদেশের রপ্তানি পরিসংখ্যান যোজন যোজন ফারাক, যেখানে চীনের হিস্সা প্রায় 32%, বাংলাদেশের মাত্র 7%। শুধু কি তাই? তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, সেখানেও এগিয়ে চীন। যুক্তরাষ্ট্রে বছরে $40 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে চীন। বাংলাদেশ সেখানে রপ্তানি করে মাত্র 8 থেকে $8.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে চীনের সে আধিপত্যে ভাটা পড়তে শুরু করেছে। দেশটি থেকে পণ্য আমদানিতে 25% হারে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর পাল্টে যায় হিসাব নিকাশ। চীনের প্রতি যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের কী লাভ? এমন প্রশ্ন যখন ব্যবসায়ী মহলে ঘুরপাক খাচ্ছে, তখন জিএসপি না পাওয়া দেশটিতে তৈরি পোশাক রপ্তানি গেল সেপ্টেম্বর থেকে বাড়ছে। অন্যদিকে চীনে কমতে শুরু করেছে বৈদেশিক বিনিয়োগ। তৈরি পোশাক উৎপাদনে তাই ভিয়েতনামের চেয়েও এখন ক্রেতাদের কাছে আকর্ষণীয় বাংলাদেশ। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তুলনায় বাংলাদেশের অবস্থান তলানিতে। আমরা যদি এটা ইমিডিয়েটলি পেতে চাই, তাহলে আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি আছে এটা আনইউটিলাইজ আছে, সেই ক্যাপাসিটিটা আমরা ইমিডিয়েটলি ইউজ করতে পারি। সো এইটা তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা যদি ওভারকাম করতে পারি, তাহলে আমরা ইমিডিয়েটলি এই সুযোগটা নিতে পারবো। এই সুযোগটা আমরা কতখানি কাজে লাগাতে পারবো সেটা ডিপেন্ড করবে আমরা কতখানি আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি ব্যবহার করতে পারবো। এটা যে শুধুমাত্র তৈরি পোশাকের ক্ষেত্রে হবে তা না, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে যে অন্যান্য যে পণ্যগুলো যেগুলো আছে, স্পেসিফিক্যালি ইলেকট্রনিক্স কিংবা এই ধরনের এই চেনে যা যা আছে, সেখানে আসলে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি খুবই কম। বাংলাদেশ বরাবরই ক্রেতাদের কাছে গুরুত্ব পায় পোশাকের কম দাম আর কম উৎপাদন খরচ বিবেচনায়, যেখানে তৈরি পোশাক ব্যতীত অন্য পণ্যের রপ্তানি একেবারেই নগণ্য। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের এ সুযোগে সে সমস্যার কি সমাধান মিলবে? তাই বাড়তি সুবিধা দিয়ে বাংলাদেশের চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আহ্বান ব্যবসায়ীদের। তাদেরকে ইনভাইট করা যে আমাদের দেশে আসেন, আপনি ফ্যাক্টরি রিলোকেট করেন, আমরা জয়েন্টলি এটা করি। এতে করে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। কিন্তু সবার আগে তারা জানতে চাবে ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট ইজ দ্য ইলেকট্রিসিটি কস্ট, গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে কিনা। কারণ মূলত রিলোকেট হবে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমরা তো এখনও বেসিকের মধ্যে আছি, দ্য ভ্যালুয়েডেড যে প্রোডাক্টগুলো করে সেগুলো আমরা করতে পারবো, কারণ ওদের যে টেকনিক্যাল নো হাউ আছে সেটা আমরা পেতে পারি। কিন্তু সেটা করতে গেলে আমাদের আসলে বেশ কিছু নিজস্ব ঘর গোছানোর ব্যাপার আছে, আমাদের স্টেবিলিটির ব্যাপার আছে, আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ব্যাপার আছে, লেবার মার্কেটের ফ্লেক্সিবিলিটির ব্যাপারগুলো আছে। এই সব কিছু মিলিয়ে আপনার এই মুহূর্তে আমাদের এই জন্য সুযোগটা তৈরি হলো। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে আমরা আগামী 6 মাস 1 বছরে কি করছি। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা না থাকা বাংলাদেশের বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, তুলা আমদানির অফার দিয়ে পোশাকে শুল্কমুক্ত সুবিধা নেওয়া যেতে পারে। এছাড়া ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা তাদের। ট্রাম্পের যে ট্রেড পলিসি, এটা কিন্তু বিশ্ব বাজারে বড় রকমের অনিশ্চয়তা কিন্তু তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের আরও যদি রপ্তানি বাড়াতে চাই, আমাদের কিন্তু আমাদের
যে তৈরি পোশাক খাতেও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এরকম একটা অফার দিতে পারি যে আমরা তাদের থেকে অতিরিক্ত তুলা আমদানি করব, সেই তুলা দিয়ে যদি কোনো পণ্য তৈরি করে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে চাই, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে শুল্ক মওকুফ করবে কিনা। এটা কিন্তু আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছুই করছেন যেগুলো আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কোন পরিবেশের মাধ্যমে আমরা রপ্তানি করছি সেই জায়গাগুলোতে বাংলাদেশে কিন্তু বড় মাত্রার মান উন্নয়ন করতে হবে। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন ওটেক্সার সর্বশেষ তথ্য বলছে 2024 সালে জানুয়ারি থেকে নভেম্বর সময়ে চীন যুক্তরাষ্ট্রে $1,522 কোটি পোশাক রপ্তানি করেছে। বাংলাদেশের পরিমাণ ছিল $676 কোটি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। অনুমতি না নিয়ে গ্রাহকের পোর্টফোলিও থেকে শেয়ার কেনাবেচা ও ঋণ নেয়ার অভিযোগ উঠেছে বিনিময় সিকিউরিটিজের বিরুদ্ধে। দফায় দফায় শেয়ারের দাম কমতে থাকলে টাকা ফেরত চান গ্রাহক। এতে আবারও না জানিয়ে শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটির শাখা পরিচালক। এতে একাধিক আইন লঙ্ঘনে কঠিন শাস্তির কথা জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর মন্দা বাজারে বিনিয়োগকারী বিমুখতা ঠেকাতে গ্রাহকের পুরো টাকা ফেরত দেওয়া নিশ্চিত করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। বিস্তারিত আব্দুল লতিফের ছবিতে আতাউর নিয়নের অনুসন্ধানে। বিনিময় সিকিউরিটিজের এজেন্ট পল্টন শাখায় এজেন্ট ইনচার্জ মহিবুল্লাহর আন্ডারে একটা অ্যাকাউন্ট ওপেন করি। বিনিময় সিকিউরিটি এক্সচেঞ্জে আমি মূলত 20,62,000 টাকা জমা দিয়েছি। বিনিময় সিকিউরিটিজের পরিচিত মুহিব নামের একজন এজেন্টের মাধ্যমে শেয়ার ব্যবসায় যোগ হন দুই বন্ধু শফিক ও শাহাদাত। 26 ও 21 লাখ টাকা বিনিয়োগের কিছুদিন পরেই সেই এজেন্ট অনুমতি না নিয়েই শেয়ার ক্রয় করেন। এ নিয়ে জানতে চাইলে দেয়া হয় ভালো মুনাফার আশ্বাস। টাকাটা জমা দেওয়ার পরপরই ওদের ইচ্ছা মতো ওরা কেনাকাটা শুরু করলো। তারা জেড ক্যাটাগরি কিছু শেয়ার কেনা শুরু করলো। কিছুদিন পরে দেখলাম মার্জিন করার পরে আমরা তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি হঠাৎ করে মার্জিন নিয়ে আসলেন কেন? আপনাকে তো আমি লোন নিতে বলি নাই। আমার 26 লাখ টাকা এগেনস্টে তারা 28 লক্ষ টাকা আমাকে মার্জিন দিয়েছে। বিনিময় সিকিউরিটিজের এজেন্টের কেনা শেয়ারের দাম অস্বাভাবিক কমতে থাকলে দুশ্চিন্তায় পড়েন শফিক ও শাহাদাত। লোকসান মেনে নিয়ে টাকা ফেরত চাইলে মুহিব পরিচয় করিয়ে দেন বিনিময় সিকিউরিটিজের সেনা কল্যাণ ভবনের শাখা পরিচালক মনিরের সাথে। কোর্টে কোনো প্রকার যাতে লেনদেন যাতে না করে এই অভিযোগ দেওয়ার পরবর্তীতেও আমার এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা আমার কোর্ট থেকে শেয়ার বিক্রি করে। কনসার্ন ছাড়াই কিনতেছে, যখন বিক্রি করতে না করতেছি তখন আবার বিক্রি করে দিচ্ছে। স্টক এক্সচেঞ্জের আইনে সিকিউরিটিজ হাউসের অনুমোদিত শাখা ছাড়া এজেন্টের নিয়োগ শাস্তিযোগ্য অপরাধ হলেও এর দায় স্বীকার করেন মনির। সেই সাথে বিনিয়োগকারীর অনুমতি ছাড়া আইন ভেঙে অতিরিক্ত মার্জিন নিয়ে সেটার সুদ নিজেরাই পরিশোধ করেন মুহিব ও মনির। পল্টনে ওদের অফিস, পরে শুনলাম যে এটা অবৈধ অফিস, ওদের নাকি এই অফিসটা ছিল না। তবে নভেম্বরের মধ্যে বিনিয়োগকারী দুজনকে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তারা। এ সময় না জানিয়ে কিছু শেয়ার বিক্রি করলে তা বন্ধে চিঠি দেয় শফিক। পরে সময়ক্ষেপণ করলে বিনিময় সিকিউরিটিজের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে শফিক ও শাহাদাত। তো মনির এখানে পাঠাইলো যে আপনারা ওর সাথে বসে সেটেল করেন। এই বিষয়ে মুহিব ও মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর মেলেনি। তবে বিনিময় সিকিউরিটিজের এমডি বিষয়টি কারসাজি বলে দায় চাপান ভুক্তভোগী বিনিয়োগকারীদের উপর। আমরা এখানে একটা স্ক্যাম শিকার। আমরা দেখুন আমার টাকা আমি ওনাকে কেন ফোর্স করে লোন দিতে যাবো ভাই? আমার কোন স্বার্থ আছে? আমাদের একটা লিখিত দিয়েছে যে আমি আমার সাথে 10 দিনের মধ্যে সেটেলমেন্ট করে ফেললাম। মার্জিন নেওয়ার সঙ্গে তাদের সঙ্গে এগ্রিমেন্ট আছে, আমার অ্যাপ্লিকেশন আছে, কিন্তু বেসিক্যালি তারা কোনো কিছু দেখাতে পারেনি। আমি যদি জানুয়ারি পর্যন্ত রাখি তাহলে আমার ফুল টাকা দিবে, আর যদি জানুয়ারি পর্যন্ত না রাখি নগদ নিয়ে নেই নভেম্বরের 3 তারিখের মধ্যে তাহলে 16 লাখ টাকা দিবে। পরে বিএসইসি ও ডিএসসির দ্বারস্থ হয় শফিক ও শাহাদাত। এখানে সময় বাড়িয়ে গড়িমসি করতে দেখা যায়। একসময় বাধ্য হয়ে শেয়ার বিক্রি করেন শফিক। তবে টাকা দিতে প্রত্যয়নপত্রের জন্য বাধ্য করে বিনিময় সিকিউরিটিজ। এই বিষয়টা সমাধানের আশ্বাস দিয়ে থাকলো এখনো পর্যন্ত আশাবাঞ্জক কোনো সমস্যার সমাধান আমাকে তারা করে নাই। আসলে এইভাবে করেই তো মানুষ আত্মহত্যা করতেছে, ফকির বানাই দিচ্ছে। এই যে মার্জিনের মানে আপনি মার্জিন চাচ্ছেন, আপনার জোর করে মার্জিন দিয়ে। এখন কেন? এটা একটা ধরেন যে বিষয়। আইন ভেঙে এজেন্ট নিয়োগ, মার্জিন ঋণ নেওয়া ও নিয়ম বহির্ভূত শেয়ার লেনদেনে কঠিন শাস্তির বিধান রয়েছে বলে জানায় বিএসইসি। ইন্টারমিডিয়েট আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেইটা ইন্টারমিডিয়েট আচরণের কারণে হয়েছে এটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্লায়েন্ট যাতে তার ফান্ড ফেরত পায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। অপরদিকে পুঁজিবাজার ভালো রাখতে শুধু শাস্তি বা জরিমানা নয়, বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়া নিশ্চিত করতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এই ধরনের কেস যদি ইনভেস্টিগেট করে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে এখানে সত্যিকার অর্থে গ্রাহক এখানে প্রতারিত হয়েছে, বাজারে আস্থা বৃদ্ধির স্বার্থে আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রাহকের টাকা ফেরত দানের ব্যবস্থাটা রাখতে হবে, তারপর ফাইনের ব্যবস্থাটা থাকবেই। দেশের পুঁজিবাজারে মাঝে মধ্যেই বিনিয়োগকারীকে এভাবে অর্থ হারাতে হয়, যা আস্থা সংকটের মধ্যে বিনিয়োগকারীকে এই মন্দা বাজারে বিমুখ করে।
গত কয়েক বছরে পুঁজিবাজারে ব্রোকারেজ ও সম্পদ ব্যবস্থাপকের অর্থ আত্মসাতের কারণে শত শত কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারী, যার পুরোটা এখনও ফেরত দেওয়া হয়নি, আর যে কারণে বর্তমানে বাজারে আস্থার বড় ঘাটতি রয়েছে। তাই বিনিয়োগ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থা যে প্রতিজ্ঞা করেছে তা বিনিময় সিকিউরিটির ক্ষেত্রে কতটা রক্ষা করে সেটাই এখন দেখার বিষয়। আর বিনিয়োগকারী যদি পুরোটা অর্থ ফেরত না পায় তবে শেয়ার বাজারের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ভারতের ঘনিষ্ঠ মিত্র দাবি করা আওয়ামী লীগের ৩ দফার শাসনামলে সীমান্তে প্রাণ গেছে প্রায় ৬ শতাধিক বাংলাদেশের। ২০২৪ সালে বিএসএফের হাতে দেশের একক বিভাগ হিসেবে সর্বোচ্চ সংখ্যক ১০ জনের প্রাণহানি হয়েছে রংপুর বিভাগে। এদিকে পরিবর্তিত প্রেক্ষাপটে আসন্ন ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন ঘিরে বিচারের আশায় ফের বুক বাঁধছেন কুড়িগ্রামের ফেলানীর পরিবার। মোকাররম হোসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন মুহসিন আলী। বিএসএফের ছোড়া বুলেটে বিদ্ধ কিশোরের বুক, মৃত্যু হলেও যেন মুক্তি মেলেনি। প্রাণহানির পরও কাঁটাতারের ঘণ্টা ৫ উল্টো হয়ে ঝুলে থাকতে হয়েছে নিথর ফেলানীকে। ২০১১ সালের জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়ে কেবল ফেলানী নয়, ঝুলেছিল পতিত আওয়ামী লীগের ভারতের প্রতি নতজানু নীতির প্রতিচ্ছবি। নির্মম এই মৃত্যুতে কুড়িগ্রামের ফেলানী দেশের বিবেকবান আপামর জনতার হৃদয়ে জ্বালিয়েছিল বন্যী শিখা। যে আমার বড় বোনকে মারছে তার যেন অনেক বড় শাস্তি হয়। ওই সরকার আমলে তো বিচার হইল না, এখন এই সরকারের কাছে তো দাবি আমাদের, আমার ফেলানির বিচারটা যদি হয়, হইলেই মনে করেন যে আর ওইদিকে বাংলাদেশের লোকেরে মারবেও না। কেবল ফেলানী নয়, গেল ১৪ বছরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি প্রায় ৬ শতাধিক। আওয়ামী লীগের সবশেষ আমলে ৫ বছরে নিহত ১৬২ জন। এই পরিসংখ্যানে কেবল ২০২৪ সালে বিএসএফের হাতে সীমান্ত জুড়ে যে প্রাণহানি হয়েছে, সেখানে একক বিভাগ হিসেবে রংপুরের ৩ জেলায় প্রাণহানি সর্বোচ্চ। বিভাগের ৩ জেলা লালমনিরহাট, ঠাকুরগাঁও আর পঞ্চগড় সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে প্রাণ গেছে ১০ জন বাংলাদেশি নাগরিকের। পট পরিবর্তনের পর পতিত সরকারের করা অসম চুক্তি ঘিরে বিএসএফের তৎপরতায় আতঙ্ক সীমান্তবর্তী গ্রামগুলোতে। ওইদিক দিয়ে যাতায়াত গরু বাছুর নিয়ে যাইতো, এখন আর ওসব গরু বাছুরও নিয়ে যায় না, মাছ দুনু শহর ওইদিকে যায় না, খড়ি কুটা কোনো যায় না। আমার সাথে অত্যাচার করেন, গরু বাছুর আমার ঘাস খোয়াই, আমার তো আর কোনো বেলাক টালাক করি না। গাঞ্জা দেয়, ফেন্সিটেল, মদ, ট্যাবলেট, এই বাংলাদেশ নষ্ট করছে, ভারত নিজে বিএসসি মাল দেয়। ওরা তো ইয়ে বন্দুক দেখাচ্ছে, গুলি ওঠা আছে, ওরা ওই ৩ ঘন্টা বেড়া দিল শুক্রবারে। গেল কয়েক বছরের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায় ভারতের সঙ্গে রংপুর বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। ২০২৪ সালে কেবল এ জেলা থেকেই বিএসএফের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৫ জন বাংলাদেশি। এছাড়া পঞ্চগড়ে ৩ জন ও ঠাকুরগাঁওয়ে ২ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে। এক বছরে কেবল রংপুর বিভাগের ৩ জেলাতেই প্রাণ গেছে ১০ জনের। এছাড়া শেখ হাসিনার পতন ও পলায়নের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আওয়ামী লীগের বিগত ৩ দফার শাসনামলে ১.৫ দশকে ৬ শতাধিক বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগ সরকার ভারতের কাছে এসব মৃত্যুর কারণ জানতে চাওয়া তো দূরের কথা, আন্তর্জাতিক কোনো ফোরামেও এসব নিয়ে কোনো টু শব্দ উচ্চারণ করেনি। স্থানীয়রা বলছেন যে চোরাকারবারি যদি সত্যি হয় তাহলে এটি কেবল একটি দেশের নাগরিকের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। তাহলে কেবল বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ মরছে? একই সঙ্গে তারা এ প্রশ্ন করছেন যে চুরির শাস্তি কি শুধুই মৃত্যু? যদি সীমান্তে কারো গতিবিধিকে সন্দেহজনক মনে হয় তাকে বড়জোর গ্রেফতার করা যেতে পারে, কিন্তু সে মানুষটাকে ঠান্ডা মাথায় গুলি করা, এই কাজটা যে করে ভারত, এটা বেসিক্যালি বাংলাদেশের প্রতি তাদের যে নেতিবাচক মনস্তত্ব, তার থেকেই তারা এটা করে থাকে। রংপুর বিভাগের সঙ্গে উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্ত ২৭৮ কিলোমিটার দীর্ঘ। এদিকে ১৫৬ কিলোমিটার সীমান্ত এলাকার জেলা ঠাকুরগাঁওয়ে গেল বছর নিহত হয়েছেন ২ জন বাংলাদেশি।
3 জন নিহতের ঘটনা আছে পঞ্চগড়ে। সেখানে 2024-এর মে মাসেই হত্যা করা হয়েছে 2 জন বাংলাদেশি নাগরিককে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, বিএসএফের হাতে আওয়ামী লীগের প্রথম দফার শাসন আমলে 270, পরের দফায় 146 আর সবশেষ আমলে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা 162 জন। একই সংস্থার আরেক হিসেবে উঠে আসে 2011 থেকে 9 বছরে নিহত আহত সহ ভারতীয় সীমান্তে নিপীড়িত এদেশের নাগরিকের সংখ্যা 1486 জন, যার বেশিরভাগ ঘটনাই সংঘটিত হয়েছে দেশের উত্তর জনপদের সীমান্তবর্তী এলাকাগুলোয়। ভারত বিরোধী যে প্রচারণা বাংলাদেশে চলছে বা ক্যাম্পেইনগুলো চলছে, যেটা ইন্ডিয়াও অনেকবার কমপ্লেইন করছে, তো এইটার পেছনে আমার মনে হয় তাদের যে অগ্রাসী মনোভাব, সীমান্তে হত্যা, এই সমস্ত বিষয়গুলো বন্ধ করতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত লাইনের 150 গজের মধ্যে কোনো অবকাঠামো বা কর্মকাণ্ড করতে হলে অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে জানানোর নিয়ম থাকলেও সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে একক সিদ্ধান্তে কাঁটাতারের বেড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে পাহারা চৌকি বসিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে বিএসএফ। সচেতন মহলের ভাষ্য, সম্প্রীত সৌহার্দ্যের প্রতিবেশী সুলভ সম্পর্ক টেকসই করতে একদিকে যেমন দরকার পারস্পরিক সমতায়নের ভারসাম্যপূর্ণ স্বার্থ, তেমনি প্রয়োজন এসব হত্যাকাণ্ডের যথাযথ জবাবদিহিতা। তবে সে পথ কতটা সুগম হয় তা জানতে অপেক্ষা দুই দেশের সীমান্ত সম্মেলনের সিদ্ধান্ত পর্যন্ত। মোকাররম হোসাইন, এখন রংপুর। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে এখনো পর্যন্ত 18 জনের প্রাণহানি। এর মধ্যে 11 জন নারী এবং 4 জন শিশু রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লি স্টেশন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত 8টার দিকে প্ল্যাটফর্ম নম্বর 14-15-তে ধাক্কাধাক্কির সূত্রপাত। বিশেষ 2টি ট্রেন আসার কথা থাকায় প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল, কিন্তু ট্রেন আসতে দেরি করায় যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। ট্রেন বাতিল হয়ে গিয়েছে এমন গুজব রটিয়ে পড়ায় ভিড়ের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন কোনো যাত্রী। নয়াদিল্লির এলএনজিপি হাসপাতালে প্রধান চিকিৎসক জানান, 3 শিশু ও 10 নারী সহ মোট 15 জন ঘটনাস্থলেই মারা গেছেন। লেডি হার্ডিং হাসপাতাল বাকি 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় গভীর শোক জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। যেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, যুক্ত হব তার সাথে। জাবেদ, জানাবেন আখেরি মোনাজাত কখন হবে, ময়দানে উপস্থিত মুসল্লিদের ইবাদত এবং বাকি আনুষ্ঠানিকতা নিয়েও জানাবেন। শাফিন, দিল্লির মাওলানা মুরসালিন, যিনি নিজামুদ্দিনের অনুসারী, তিনি মূলত ফজর নামাজের পর আম বয়ান শুরু করেন এবং সেই আম বয়ানের তর্জমা করছে মাওলানা ইউসুফ বিন সাদ। মূলত বয়ান হচ্ছে হক এবং হাকিকতের কথা, এবং একই সঙ্গে যে বয়ানে মূল যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে সেটি হলো কালিমা, তাকওয়া ও তাশকিল। এই বিষয়গুলো মূলত ধর্মপ্রাণ মুসল্লিদেরকে শোনানো হচ্ছে। মাওলানা জুবায়ের বিন সাদ যিনি রয়েছেন, তিনি মূলত সেই বিষয়গুলো তর্জমা করে ধর্মপ্রাণ মুসল্লিদেরকে সেগুলো বোঝাবার চেষ্টা করছেন। ধর্ম যে শিক্ষা, সেই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করছেন মাওলানারা। তো এখানে যে বিষয়টি বারংবারই বয়ানে উঠে আসছে সেটি হলো হক এবং হাকিকতের কথা, অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার যে হক, পাড়া প্রতিবেশীর যে হক, সহকর্মীর প্রতি যে হক রয়েছে, সেই হক নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীনি বাণী, সেই বাণীগুলো মূলত মাঝে মাঝে বিরতি দিয়ে সেগুলো বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ সেটি কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এবং এই দাওয়াতি কাজকে আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য মানুষের দুয়ারে বারে বারে নিজের জান মাল নিয়ে, দাওয়াত নিয়ে, নিজের মেহনতকে খরচ করে মানুষের দুয়ারে যেতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি শৃঙ্খলা, এবং ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র যে পথ ইসলাম, সেটি মূলত জমিনে ছড়িয়ে দেওয়ার জন্যই আমল চলছে। এই আজ 12টা নাগাদ বিশ্ব ইজতেমার
যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় ততদূর ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণা একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী এবং মহাগ্রন্থ আল কোরআনের যে সুমহান যে বাণী রয়েছে সেগুলোই মূলত জমিনে প্রতিষ্ঠা করার জন্যই এই ধর্মশিক্ষার এই আয়োজন। এটিকে বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত। আর কিছুক্ষণ পরে আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাত পরিচালনা করবে দিল্লির মাওলানা সাদ বিন কান্দলবির বড় ছেলে ইউসুফ বিন সাদ। 12টা নাগাদ হয়তো আমরা আপনাকে সে তথ্য জানাতে পারবো। তো এটি একটি মেহনতি কাজ, এটি একটি দিনের দায়ী কাজ। এটা মূলত ধর্মের যে সৌন্দর্য দিকগুলো সেগুলোই মুসলিমদের মধ্যে তুলে ধরা হচ্ছে এখন বয়ানে। শাফিন, এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য। জাভেদ আব্দুল্লাহ জানাচ্ছিলেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সবশেষ। এদিকে ভিসা জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ৮০% কমেছে ভারতে যাত্রী পারাপার। কমেছে ভ্রমণ কর বাবদ রাজস্ব আয়। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানা নেই বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের। এ অবস্থায় পণ্য আমদানিও অনিয়মিত হওয়ায় চলতি অর্থবছরে বন্দরের রাজস্ব অর্ধেকে নামার শঙ্কায় সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। আগে এই বন্দর দিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ যাত্রী পারাপার হলেও ভিসা জটিলতায় তা ঠেকেছে ১৫০ জনে, যার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ে। বন্দর কর্তৃপক্ষ জানায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা সীমিত করে ভারত। বন্ধ রাখা হয়েছে মেডিকেল ছাড়া সব ধরনের ভিসা। যাদের ট্যুরিস্ট ও বিজনেস ভিসার মেয়াদ রয়েছে তারাই এখন ভারতে যাওয়া আসা করছেন। শুল্ক কর্তৃপক্ষ বলছে, ভারত থেকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় যাত্রীদের ভ্রমণ করেই রাজস্ব আয়ের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যা এখন ক্রমশ কমছে। জুলাই আগস্ট বিপ্লবের আগ পর্যন্ত আমাদের আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ জন যাতায়াত করত। সেটা এখন দাঁড়িয়েছে ১০০ থেকে ১৫০-র মতো। আমাদের প্রতি যাত্রী প্রতি ১,০০০ টাকার যে রেভিনিউ সেটা ইতিমধ্যে কমতে শুরু করেছে। যাত্রী পারাপার আশঙ্কাজনক হারে কমলেও কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারছে না ইমিগ্রেশন কর্তৃপক্ষ। উপরের দিকে আমরা জানিয়েছি এই বিষয়ে এখনো কোনো সুরাহা হয় নাই এবং আমরা কোনো নির্দেশনা পাই নাই। তো দুই দেশের কূটনীতিক তারা বসে এটা ব্যবস্থা নেবে, এটাই আমরা জানি। কিন্তু নতুন করে আর কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত পৌঁছায় নাই। মূলত আগরতলা থেকে রেল ও আকাশপথে সাশ্রয়ী খরচে ভারতের বিভিন্ন শহরে যেতে পারেন বাংলাদেশিরা। ফলে যাত্রীদের কাছে পছন্দের রুট হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে চলছে উদ্ধার কাজ। সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ, যুক্ত হব তার সাথে। শুভ, উদ্ধার অভিযানের অগ্রগতি কেমন দেখছেন? তেল ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা আছে কিনা? শাফিন, সেই মধ্যরাত থেকেই এখানে উদ্ধার কাজ চলমান রয়েছে। যে ট্রেনটি অর্থাৎ তেলবাহী যে ওয়াগনটি, সেই ওয়াগনটি কিন্তু রাত প্রায় 12টা নাগাদ এখানে এই দুর্ঘটনায় কবলিত হয়। দুর্ঘটনার মূল কারণটি কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। প্রকৌশলীরা বলছেন যে এটি রেলের লাইনের যে টেম্পারিং রয়েছে সেটির কারণে হতে পারে, আবার বগির কারণে হতে পারে। এবং আপনি জানেন যে আমরা এই লাইনটি কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল এবং আমরা এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবেদন করা হয়েছে যে এই রেল লাইন নিয়ে বা এই লাইন নিয়ে। এই ঘটনাটি রাত যখন ঘটে তখন প্রায় 1টা থেকে কিন্তু উদ্ধার অভিযান বা মেনটেন্যান্সের কার্যক্রম পরিচালনা করে প্রকৌশল বিভাগ, এবং এটি প্রকৌশল বিভাগের নিরলস প্রচেষ্টায় কিন্তু মোটামুটি 7টার ভিতরেই সবগুলো অন্যান্য বগিগুলা সম্ভব হয়েছে স্টেশনে পৌঁছে যেতে। একটি বগি শুধু বাকি ছিল, সেটির কাজও কিন্তু উদ্ধার কাজ মোটামুটি চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে সেটি হয়তো বা উদ্ধার করা সম্ভব
সম্ভব হবে। তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে তেলের কোনো ধরনের তেল পড়েছে কিনা বা কোনো লিকেজ ছিল কিনা, আসলে এখানে কোনো লিকেজ ছিল না এবং আমরা এখানে এসে কোনো ধরনের তেল পড়তেও দেখিনি। অক্ষত অবস্থায় রয়েছে ওয়াগনটি এবং বিশেষ করে আমি পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে এই ওয়াগনটি কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে এসেছে এবং চট্টগ্রাম বন্দর থেকে এই তেলবাহী ওয়াগন নিয়ে আসা হয় এবং একটি মাত্র বগি, তেলবাহী যে বগি, একটি মাত্র বগি কিন্তু সেটি পতিত হয় এবং সেটি 7টার ভিতরেই কিন্তু উদ্ধার করা হয় এবং এই দক্ষিণ সুরমার জলকরকান্দি নামক এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটে এবং জলকরকান্দি এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটে এবং উদ্ধার কাজও খুব ভালোভাবেই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি স্বাভাবিক হবে। তবে কালনী এক্সপ্রেস সহ আরও কয়েকটি, কালনী এক্সপ্রেস যেটি ঢাকাগামী সেটি কিন্তু সেরে যেতে পারেনি এবং উদয়ন এক্সপ্রেস এসে ঢুকতে পারেনি। এইটি ছিল আমার কাছে আসলে এই দুর্ঘটনার সর্বশেষ। তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। হবিগঞ্জের বানিয়াচংয়ে 7,12,00,000 টাকা ব্যয়ে খনন করা হয়েছিল ঐতিহাসিক গড়ের খাল, কিন্তু 1.5 বছর যেতে না যেতে খালের অস্তিত্ব প্রায় হারিয়ে যেতে বসেছে। স্থানীয়দের অভিযোগ 31 কিলোমিটার খালের অর্ধেক খনন করেই শেষ দেখানো হয়েছে প্রকল্প, বাকি অর্থ করা হয়েছে লুট। কাজল সরকারের প্রতিবেদন। বানিয়াচংয়ের গড়ের খাল 2022-23 অর্থ বছরে 7,12,00,000 টাকায় মূল ও শাখা মিলিয়ে 31.6 কিলোমিটার খাল পুনরুদ্ধার ও খনন প্রকল্প বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্য ছিল সারা বছর খালের পানি ধরে রেখে কৃষি জমিতে সেচ দেয়া। তবে খননের 1.5 বছরেই দেখা গেল ভিন্ন চিত্র। পানি তো দূরের কথা, খাল খননের চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। এমন অবস্থায় ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। অপরিকল্পিত খাল খননের কারণে এখন গড়ের খালের বেশিরভাগ জায়গাতে পানি নাই এবং অসংখ্য জায়গাতে ম্যাপ অনুযায়ী খাল খনন করা হয় নাই। আসল যে খালটি সেটি হচ্ছে এই খালের পশ্চিম দিকে আরেকটি খাল আছে, এই খালটি, তো ওই খালটি খনন করা হয়েছে, কিন্তু এটা আসলে ওনারা ব্যক্তিগতভাবে খনন করেছেন। এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা আছে, তারা কোনো কাজ করায় না। এখন আমরা মারাত্মক অসুবিধা। তাদের দাবি প্রধান খাল বাদ দিয়ে খনন করা হয়েছে অপ্রয়োজনীয় শাখা খাল, আর খনন করা মাটি খালের পাশে রাখায় বছর না যেতেই পুনরায় ভরাট হয়ে গেছে। প্রকল্পে খালের 2 পাশে 4,000 গাছ লাগানোর কথা থাকলেও লুট হয়েছে সেই অর্থ। হাল যে পজিশনে হুদার কথা আছে, পজিশনে হুচ্ছে না, এরা হালকা মাটি মনে করো জাপ জুপ সাফ করিয়া এরা অল্প মাটি টানে টুনে দেয়া তুই গেছি গে। বৃষ্টি হলো মাটি ভাঙ্গে লাভছে, 15 ভাড়ি লাভছে, 12 ভাড়ি লাভছে, এই মাটি ভাঙ্গে হালো আইসে একবার। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, নানা প্রতিবন্ধকতায় পুরো খাল খনন করা সম্ভব হয়নি। তবে ঠিকাদার 70% কাজ সম্পন্ন করেছে। বিল দেয়া হয়েছে 54%, বাকি টাকা ফেরত পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। 7,16,00,000 টাকার কন্ট্রাক্ট ভ্যালু ছিল। পরবর্তীতে ঠিকাদার কাজ করার পরে তারা হচ্ছে বিল পেয়েছে 4,02,00,000। তো যেহেতু তারা কাজটি মানে ফুল সেকশনে করতে পারেনি, আমরা মেজারমেন্ট করে যতটুকু পেয়েছি সেগুলোর উপরে আমরা বিল দিয়েছি। পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত হবিগঞ্জের বানিয়াচং গ্রামের চারপাশ ঘিরে 19.2 কিলোমিটারের খাল গ্রামের ঐতিহ্য, স্থানীয়দের কাছে যা গড়ের খাল নামে পরিচিত। এখন হবিগঞ্জ। জামালপুরের বাজারে সরবরাহ ভালো থাকায় 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের সবজির দাম, তবে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া সবজির বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন পেঁয়াজ, রসুন ও আদার দাম কতটা বেড়েছে? শাফেদ, গত এক সপ্তাহের ব্যবধানে জামালপুরের সব ধরনের সবজির দাম 2 থেকে 3 টাকা কমলেও দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা। অর্থাৎ আজকে যদি আমি বিনন্দের পাড়া হাটের সবশেষ পেঁয়াজের দাম বলি, তাহলে আজকে এই হাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে গিয়ে 40 থেকে 45-46 টাকা ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। রসুন, পুরাতন রসুন বিক্রি হচ্ছে 160 টাকা কেজি ধরে, আর নতুন রসুন বিক্রি হচ্ছে 140 টাকা কেজি ধরে। আর আদা যদি বলি, আদার দাম আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 110 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজির মধ্যে যে দামগুলো রয়েছে তার মধ্যে আলু বিক্রি হচ্ছে 18 থেকে
20 টাকা, এটি হচ্ছে পাইকারি, অর্থাৎ খুচরা বাজারে গিয়ে আলু বিক্রি হচ্ছে 22 থেকে 24-25 টাকা মতো আলু বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, গাজর বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এছাড়াও অন্যান্য সবজি হচ্ছে টমেটো বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, মিষ্টি লাউ, জাত লাউ, কুমড়া যেগুলো সেটা পিস 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। অর্থাৎ এই যে সবজিগুলো রয়েছে শীতকালীন সবজি, এই সবজিগুলো তো প্রতিনিয়ত সরবরাহ বেশি থাকার কারণে এই দামটা ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এখানকার যে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তারা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে, অর্থাৎ এই যে সবজির দাম, সামনে রমজান মাস, এই সবজির বাজার যদি এই সহনীয় পর্যায়ে থাকে তাহলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে তারা বিষয়টি জানিয়েছে। আরেকটি বিষয়, আমি স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাকে বলেছে, অর্থাৎ রমজানকে ঘিরে তাদের যে মনিটরিং টিম রয়েছে তারা ইতিমধ্যে তারা প্রত্যেকটি উপজেলায় তারা বিভক্ত হয়েছে, তারা মনিটরিং করে যাচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ। শাফিন। সহকর্মী জুয়েল রানা যুক্ত হয়েছিলেন। মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মৌসুমি ফল বড়ই চাষ। অল্প খরচে প্রতি বিঘায় 1 থেকে 1.5 লাখ টাকা মুনাফা পাওয়ায় আগ্রহী হয়ে উঠছেন তরুণ কৃষি উদ্যোক্তারা। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে লালচে হলুদ রঙের বড়ই। গাছ থেকে এসব বড়ই পেরে বস্তাবন্দি করতে ব্যস্ত মেহেরপুরের চাষিরা। চলতি মৌসুমে জেলায় চাষ হয়েছে কাশ্মীরি আপেল, বল সুন্দরী, ভারত সুন্দরী, বাউ নারকেল সহ দেশীয় জাতের বড়ই। চাষিরা জানান প্রতি বিঘা জমিতে খরচ হয় 70 থেকে 80 হাজার টাকা, আর একই পরিমাণ জমি থেকে বছরে 3.5 টন বড়ই পাওয়া যায়, যা বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। বিঘা প্রতি 1 থেকে 1.5 লাখ টাকা লাভ থাকায় এতে আগ্রহ বেড়েছে কৃষকদের। এখন পর্যন্ত আপনার 2,37,000 টাকা আমার 1.5 বিঘা জমির বেচা কিনা হয়েছে। ফুল সুস্বাদ ভালো হয় এবং বাজারের চাহিদাও ভালো। বিভিন্ন এলাকার লোকজন আসে, সে বাগান থেকে কুল নিয়ে যায়, নিয়ে গিয়ে জায়গায় জায়গায় বেচে। বর্তমান বাজারে পাইকারি চলছে 55-60, আমরা খুচরা বিক্রি করছি 70-80 টাকা করে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 25 হেক্টর জমিতে চাষ করা হয়েছে বড়ই। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। এছাড়া চাষিদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। পরিচর্যা, সার, বীজ কিভাবে দিতে হয় সেটা আমরা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে তারা কৃষকরা লাভবান হতে পারে। তবে কুলের দাম একটু ভালো থাকলে কৃষকরা প্রত্যেকটা কৃষকই লাভ করে। কুল যখন চাষিরা কলম লাগায় তার মাঝে কিন্তু তারা ইন্টারক্রপ করতে পারে, সাথী ফসল করতে পারে, তাহলে এই এট এ টাইমে তারা 2-3টা ফসল নিতে পারে। এই জন্য এই দিকে চাষিরা আস্তে আস্তে ঝুঁকছে। এবার মেহেরপুরে 375 টন বড়ই উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ থেকে 2,47,50,000 টাকার বেচা কেনার আশা কৃষি বিভাগের। এখন মেহেরপুর। যাত্রা শুরুর প্রথম দশকে ইতালিতে মাত্র 200 থেকে 300 বাংলাদেশি অভিবাসীর সংখ্যা এখন বেড়ে 2 লাখ ছাড়িয়েছে। বিভিন্ন খাতের কাজের পাশাপাশি ব্যবসা করেও নিজেদের শক্ত অবস্থান গড়েছেন ইউরোপের দেশটিতে। ইতালি সরকারের দেওয়া সুযোগ কাজে লাগাতে ফেব্রুয়ারির 3টি ক্লিক ডেতে অংশ নিয়েছেন অনেক বাংলাদেশি। এতে আগামীতে ইতালি থেকে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। মনিরুজ্জামান মনিরের প্রতিবেদন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি। দেশটির অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে বড় অংশ জুড়ে আছেন বাংলাদেশিরা। উন্নত জীবনযাত্রার আশায় 1980-র দশক থেকেই ইতালিতে অভিবাসী হিসেবে পাড়ি জমিয়ে আসছেন স্বপ্নবাজ মানুষরা। গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা। এতে প্রথম দশকে থাকা 200-300 বাংলাদেশি সংখ্যা বেড়ে এখন ছাড়িয়েছে 2 লাখ। ইতালি শ্রমবাজারে সুনামের সাথে কাজ করা ছাড়াও অনেকে গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। রেমিটেন্স পাঠিয়ে অবদান রেখে যাচ্ছেন বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশিরা বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে, তার মধ্যে অন্যতম গ্রোসারি, এগুলো দিয়ে আমরা বাঙালিরা বিশেষ করে অনেক এগিয়ে যাচ্ছি। সুনামটা আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের বাংলাদেশের কমিউনিটি আরো অনেক দূর এগিয়ে যাবে মনে করি। যাত্রা শুরুর দিকে অনেকেই অবৈধভাবে পাড়ি জমালেও শ্রমিক ঘাটতি মেটাতে বিগত কয়েক বছরে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য কর্মী নিচ্ছে ইতালি সরকার। এই সুযোগ কাজে লাগাচ্ছেন অসংখ্য বাংলাদেশিরাও। এই যেমন চলতি বছরও 1,80,000 বিদেশি শ্রমিক নেয়ার পথে এগুচ্ছে রোম। এ আওতায় নভেম্বরের আবেদনের প্রেক্ষিতে চলতি মাসের 5, 7 ও 12 তারিখের ক্লিক ডেতে
অংশ নিয়েছেন বিশ্বের 1,74,000 অভিবাসন প্রত্যাশী। কৃষি ও পারিবারিক, সামাজিক, স্বাস্থ্যসেবা খাতে কাজের সুযোগের প্রত্যাশায় আছেন বাংলাদেশিরাও। আমি 96-তে আসছি, তখন বৈধ রাস্তা ছিল না, বর্তমানে সরকারিভাবে বৈধ রাস্তা আছে। যারা আমরা অবৈধ পথে ইটালিতে আসছি তাদের ডকুমেন্টস হওয়াটা খুবই কষ্ট। সরকারিভাবে এখন যে ফ্লোসি, ক্লিক ডে, এভাবে সরকারিভাবে লোক আসতেছে, এটা আসাই বেটার। ইতালি শ্রমবাজারে বিদেশি কর্মীর চাহিদা অব্যাহত থাকলে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যাও আগামী দিনগুলোতে আরও বাড়ার সম্ভাবনা ব্যাপক। এতে ইতালি থেকে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। গুটি কয়েক নেতার কথা এই যুদ্ধ শেষ করবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানাচ্ছেন তিনি। ন্যাটোর বক্তব্য, জোটে ইউরোপীয়দের জন্য আরও বরাদ্দ বাড়ানো উচিত। এদিকে ভ্যান্সের পর ট্রাম্পও ইউরোপিয়ানদের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিস্তারিত আরও জানাবেন তানভীর জনি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্কবার্তা, যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আগের মতো পাশে পাচ্ছে না ইউক্রেন। তার অভিযোগ, কূটনৈতিক আলোচনায় ইউক্রেনকে অনেকটা উপেক্ষা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকা কঠিন। গোটা ইউরোপকে মার্কিন সহায়তা ছাড়াই চলতে হবে বলেও আশঙ্কা তার। Not by me and Putin, not by anyone here in Munich. মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো ধরনের চুক্তি মেনে নেওয়া হবে না। কৌশলে যুক্তরাষ্ট্রকে পাশে রেখে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছেন পুতিন। তার মতে গুটি কয়েক নেতার কথায় যুদ্ধ বন্ধ হবে না। Putin will try to get the US president standing on Red Square on May 9th this year, not as a respected leader, but as a probe in his own performance. We don't need that. We need real success. We need real peace. এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপকে সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান জেলেনস্কি। কারণ এই মুহূর্তে ইউক্রেনের প্রচুর সেনা প্রয়োজন। ইউক্রেনের শান্তির প্রতিষ্ঠায় গোটা ইউরোপকে পাশে চান প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। এদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুটো বলেন, জোটে ইউরোপের আরও বরাদ্দ বাড়ানো উচিত, কারণ প্রতিরক্ষা খাতে তাদের অবদান যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ উড়িয়ে দেয়া যায় না। Absolute commitment of the US, including this administration, to NATO, but also an expectation that on the European side we have to step up, we have to spend more, and they are right. We are not spending enough. এদিকে ইউরোপিয়ানদের বাক স্বাধীনতা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের কড়া সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর সহ ইউরোপীয় নেতারা। এর কয়েক ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্পও তাদের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। And I think it's true in Europe. They're losing their wonderful right of freedom of speech. I see it. I mean, I thought he made a very good speech, actually, a very brilliant speech. Yeah. Europe has to be careful. And he talked about immigration. শান্তি আলোচনা শুরুর আগেই তীব্র হচ্ছে রাশিয়ার আক্রমণ। খেরসনের পর দনেৎস্ক অঞ্চলের আরও 6টি বসতি দখলে নিয়েছে মস্কো। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বাইরে নেটোর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বহু মানুষ। তাদের বক্তব্য, অস্ত্র বিক্রি বন্ধ না করে এসব আলোচনায় কখনো শান্তি আসবে না। তানভীর জনি, এখন বিশ্ব। এবারে খেলার খবর। প্রাক্তন ফর্মুলা 1 চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের পরিবারকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় 3 জনকে দোষী সাব্যস্ত করেছে জার্মান আদালত। দক্ষিণ জার্মানির কনস্ট্যান্সের একজন নাইট ক্লাব বাউন্সার ইলমাজ টি এই অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। 7বারের ফর্মুলা 1 বিজয়ী ও রেসিং কিংবদন্তি মাইকেল শুমাকার। সর্বকালের সেরা এই ড্রাইভারকে নিয়ে রচিত হয়েছে সিনেমা থেকে শুরু করে বেশ কয়েকটি প্রামাণ্য চিত্র। কিন্তু 2013 সালে ঘটে মারাত্মক এক দুর্ঘটনা। স্কি দুর্ঘটনার পর মস্তিষ্কে গুরুতর আঘাত পান সাবেক ফেরারি চ্যাম্পিয়ন। সেই থেকে আর জনসম্মুখে দেখা যায়নি তাকে। শুরু থেকেই মাইকেলের পরিবার তার চিকিৎসার অবস্থা গোপন রেখেছে। সেই সংবেদনশীল তথ্যের ফায়দা নেন কাছেরই কয়েকজন লোক। পারিবারিকভাবে পরিচিত ইলমাজটি ও তার ছেলে ড্যানিয়েল এবং বাড়ির একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী মিলে শুমাকারের পরিবারকে হুমকি দেন। 15 মিলিয়ন ইউরো না দিলে 900টি ব্যক্তিগত ছবি ও প্রায় 600টি ভিডিও এবং গোপনীয় মেডিকেল রেকর্ড ডার্ক ওয়েবে আপলোড করবে তারা। ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে মামলা করে মাইকেলের পরিবার, আর তাতে গ্রেফতার হন 3 জনই।
অভিযোগ প্রমাণিত হয় 3 বছরের কারাদণ্ড পান ইলমাজ। চাঁদাবাজিতে সহায়তা এবং মদত দেওয়ার অভিযোগে তার 30 বছর বয়সী ছেলে ড্যানিয়েলকে 6 মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রাক্তন নিরাপত্তারক্ষী মার্কাসকেও 2 বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। ইলমাজ ও তার ছেলে বেশিরভাগ অভিযোগ স্বীকার করেছেন। নাইট ক্লাব বাউন্সার ইলমাজটি আদালতকে বলেছেন তিনি যা করেছেন তা খুব জঘন্য। স্বীকারোক্তিতে তিনি বলেছেন তিনি নিরাপত্তারক্ষী মার্কাস এফের কাছ থেকে 2টি হার্ড ড্রাইভ পেয়েছেন, যার বিরুদ্ধে 5 অঙ্কের বিশাল অর্থের বিনিময়ের জন্য সংবেদনশীল ফাইলগুলি পাস করার অভিযোগ রয়েছে। আরও একটি হার্ড ড্রাইভ এখনও উদ্ধার হয়নি বলে অভিযোগ আছে। আসামি পক্ষের মতে শুমাখারের স্ত্রী করিনা তাকে পরিবারের ব্যক্তিগত ছবিগুলি ডিজিটালাইজ করতে বলেছিলেন। বাবা এবং ছেলে চুরি হওয়া ফাইলগুলোর নমুনা শুমাখারের পরিবারকে ইমেইলও করেছিল। শুমাখারের পরিবারের সাথে করা ফোন কলের রেকর্ডিংও পায় আদালত। মাইকেলের আইনজীবী থিলোড্যাম বলেছেন বিশ্বাসঘাতকতা হিসেবে সাজার পরিমাণ কম হয়েছে, তাই তারা আপিল করার পরিকল্পনা করেছেন। এছাড়া তারা আশঙ্কা করছেন যে হার্ড ড্রাইভটি এখনো পাওয়া যায়নি, সেটি নিয়ে ভবিষ্যতে আবারও হুমকির মুখে পড়তে পারেন এই কিংবদন্তির পরিবার। ফারহান ইহসান, এখন। শেষ করবো এখন সকাল, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। চীনের তৈরি পোশাকে মার্কিন শুল্ক আরোপে নতুন সুযোগ বাংলাদেশের সামনে, বাড়তি সুবিধা দিয়ে বিদেশি বিনিয়োগকারী আকর্ষণের তাগিদ। গ্রাহকের টাকা নয়ছয়ের অভিযোগ বিনিময় ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে, গ্রাহক আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর হবার পরামর্শ। বাংলাদেশ ভারত সীমান্তে থামছে না মৃত্যুর মিছিল, সীমান্ত সম্মেলন ঘিরে সুষ্ঠু বিচারের আশা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে নারী ও শিশু সহ অন্তত 18 জন নিহত, কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ধাক্কাধাক্কিতে এমন মর্মান্তিক মৃত্যু। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।